তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই শুভ বিজয়া। আশা করি তোমরা পুজো খুব ভালো করে কাটিয়েছ। দেখো, পুজো শেষ, এরপর ধীরে ধীরে পুজোর ছুটিও শেষ হয়ে যাবে এবং প্রত্যেকটা স্কুলে আস্তে আস্তে টেস্ট চালু হয়ে যাবে। আচ্ছা, তোমরা জানো টেস্ট বলো, মাধ্যমিক বলো, প্রত্যেকটা সাবজেক্টেই এমসিকিউ আর এসিকিউ কতটা ভাইটাল রোল প্লে করে। যদি ম্যাথসের ক্ষেত্রেই ধরো, প্রায় 36 নম্বর এমসিকিউ আর এসিকিউ থেকে আসে। এই 36 নম্বর সিকিউর করার জন্যই আমরা নতুন একটা সিরিজ আমি চালু করছি, যেটা এবিটি এমসিকিউ আর এসিকিউ সিরিজ। 15 থেকে 20টা ক্লাস হবে। এই 15 থেকে 20টা ক্লাস যদি তোমরা করে নাও, তোমাদের এমসিকিউ আর এসিকিউতে কোনো কোশ্চেন আটকাবে না। মানে তোমরা যে কোনো কোশ্চেনই তোমরা করতে পারবে। প্রত্যেক সোম, বুধ এবং শুক্র, এই 3টে দিন আমার এই ইউটিউব চ্যানেলে রেকর্ডেড ক্লাস তোমরা এই এবিটিএ এমসিকিউ আর এসিকিউ সিরিজের পেয়ে যাবে। প্রথম কয়েকটা দিন আমরা পরপর এমসিকিউ, মানে এই এবিটিএর পরপর চ্যাপ্টারগুলো, পরপর যে পেজগুলো আছে সেইগুলো করব। যে কোশ্চেনগুলো রিপিটেড হওয়া শুরু করবে, তারপর থেকে আমরা সিলেক্টিভ কিছু কোশ্চেন করা শুরু করব। আর একটা কথা, প্রথম কিছু দিন ধরো 5-7টা ক্লাস, এই ক্লাসগুলোর ডিউরেশনটা একটু লম্বা হবে, 1 থেকে 1.5 ঘন্টা হবে। তারপরে আস্তে আস্তে ক্লাসের সময়টাও ধীরে ধীরে কমতে থাকবে। আচ্ছা, এখানে ডেটটা ভুল হয়ে গেছে, ডেটটা 6 তারিখ হবে, 6-10-25। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ দুটি সমান হওয়ার শর্তটি হলো, এই অপশনগুলোর মধ্যে কোনটা? আচ্ছা, সবার আগে আমরা জেনে নিই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 যদি হয়, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা এক্স ইকুয়াল টু কী জানতে পারি, মানে দুটো বীজ কী পাবো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দুটো বীজ এটাই হবে, তাই তো? আর কি জানবো? দেখো, যদি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, তাহলে বীজ দুটো বাস্তব ও সমান হবে। যদি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তাহলে বীজ দুটো বাস্তব ও অসমান হবে। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, তাহলে বীজ দুটো অবাস্তব হবে। এই তিনটে জিনিসই তো আমরা জানি। এখানটায় কি বলেছে? এখানটায় বলেছে এ এক্স স্কোয়ার বি এক্স মাইনাস সি। দেখো, আমি এখানে একটা লিখে নিই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু 0 বলেছে। বীজ দুটো সমান হওয়ার সূত্র কি? মানে বীজ দুটো সমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা লিখি রুট ওভার বি স্কোয়ার, এখানে বি মানে কত, বি স্কোয়ার মাইনাস 4, এ মানে এই, সি মানে দেখো এখানে মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0 হবে। যদি বোথ সাইডে আমি বর্গ করে দিই, তাহলে আমরা কি পাবো, বি স্কোয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0। দেখো, অপশন বি স্কোয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0 অপশন নাম্বার 1 হবে। চলো নেক্সট অঙ্ক দেখো কি আছে। কোনো মূলধনের 8% হারে n বছরের সরল সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? সরল সুদের আমরা কি সূত্র জানি? যদি সরল সুদের মূলধন P হয়,
সুদের হার R% হয়, এক সেকেন্ড একটুখানি তারা প্লেনটা ডিস্টার্ব করছে। ওকে, ঠিক আছে। সময় যদি টি হয় আর সুদ সমান সমান আই হয়, তাহলে আমরা কি জানি? আই সমান সমান পি আর টি বাই 100। এটাই তো সূত্র। এখানে দেখো কি বলেছে, মূলধনের সুদের হার 8%, আর বছর মানে সময়টা n বছর, আর সুদ আইটা বলে দিয়েছে এটা। তাহলে আমরা লিখি, এখানে আই বলে দিয়েছে PNR বাই 25, তাই তো? কোথায় গেল PNR বাই 25? আর হচ্ছে আর এর মান 8%ই বলে দিয়েছে, আর টি সমান সমান বলে দিয়েছে n বছর। তাহলে আমরা আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই এর ভ্যালু কত? PNR বাই 25, পি আর টি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। দেখো এই পি, আচ্ছা এখানটায় মূলধনটা আমরা পি না, মূলধনটা আমরা এখানে এক্স ধরবো, কেননা যেহেতু সুদের হার সুদের এখানে পি বলে দিয়েছে, তাই জন্য মূলধনটা আমি পি এর জায়গায় এক্স ধরবো। আর কেটে গেল, এই এন কেটে গেল 4, তাহলে এক্স সমান সমান কি হবে? 4p, অপশন ডি। পরের অঙ্কটা কি দেখো, এবিসি একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের এডি প্যারালাল বিসি। যদি বিএসি 75 ডিগ্রি হয় তবে বিসিডি এর মান কত? চলো আমরা একটা আঁকি। চলো, হলো? হয়েছে? এটা এ বি সি ডি বলেছে। কি বলেছিল? এডি আর বিসি সমান্তরাল আর বিএসি 75 ডিগ্রি। এডি আর বিসি সমান্তরাল, বিএসি এই কোণটা বলে দিয়েছে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে আমাদের বার করতে হবে কি? বিসিডি এর মান কত? বিসিডি মানে এই কোণটার মান কত? দেখো আমরা কি জানি, কোনো একটা যদি বৃত্ত থাকে, বৃত্তের মধ্যে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হয় সম্পূরক। মানে বিপরীত কোণ মানে এই কোণটার এই কোণটা বিপরীত কোণ, আর এই কোণটার এই কোণটা বিপরীত কোণ। এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, আবার এই কোণটার এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই দুটো সমান্তরাল সরলরেখা, এটা ধরো ছেদক, এই কোণটা আর এই কোণটা সমান হবে কেন? এই কোণটা কি হয়? অনুরূপ কোণ, তাই তো? আচ্ছা দেখো, এই বিসি এটা তো এরকম, এটা যদি আমি একটু এরকম বাড়িয়ে দিই, এটা যদি আমি একটু এরকম বাড়িয়ে দিই, আর এটাও এই বিটাকেও যদি আমি একটু বাড়িয়ে দিই, দেখো এই বিসি আর এডি তো একটা সমান্তরাল সরলরেখা, তাহলে এই কোণটা আর এই কোণটা এই কোণটা সমান হবে। কেন সমান হবে? এই যে দুটো সমান্তরাল, একটা সমান্তরাল সরলরেখা যদি ছেদক হয়, এই কোণটা আর এই কোণটা সমান, অনুরূপ কোণ হিসেবে। তাহলে এই কোণটা 75 ডিগ্রি, কেন? অনুরূপ কোণ। এবার দেখো এইটা তো পুরো একটা লাইন, তাহলে এই টোটাল কোণ, আমরা অন্য একটা কালি দিই তাহলে বুঝবে, এই টোটাল কোণটা কত হবে? 180 ডিগ্রি। তাহলে কোণ ডি এ বি এটার ভ্যালু কত হবে? 180 মাইনাস 75 ডিগ্রি, মানে কত হলো? 105 ডিগ্রি, তাই তো? আবার দেখো
এটা তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি, মানে বিপরীত কোণগুলো সম্পূরক, তার মানে বিপরীত কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এই কোণ, এই কোণটা আর এই কোণটার ভ্যালু 180 ডিগ্রি, মানে এই কোণটা সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ বি এ ডি প্লাস কোণ ডি সি বি 180 ডিগ্রি হবে। তাহলে কোণ ডি সি বি 180 ডিগ্রি মাইনাস বি এ ডি, আবার বি এ ডির মানে এইমাত্র আমরা কত পেলাম 105 ডিগ্রি, তার মানে 180 মাইনাস 105 75 ডিগ্রি। দেখো অ্যান্সার কোথায়, এই যে 75 ডিগ্রি হয়েছে। চলো নেক্সট অঙ্ক। দেখো বলেছে যদি 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 0 হয়, তবে থিটার মান কত? থিটার মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে আছে। আচ্ছা, আমরা সাইন থিটা কি, কস থিটা, ট্যান থিটা আমরা জানি। সাইন থিটার উল্টো কি হয়? কোসেক থিটা। কস থিটার উল্টো সেক থিটা, ট্যান থিটার উল্টো কট থিটা, জানি তো। আচ্ছা, আর একটা টেবিল আমরা জানি। টেবিলে কি আছে? যেগুলি আমরা 0 ডিগ্রি পাই, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কিছু স্পেসিফিক ডিগ্রিতে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এটার ভ্যালুগুলো কি হয় সেগুলো আমরা জানি। কি করে জানি? আমরা ছকটা যদি আমরা লিখি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তাহলে আমরা শুরুটা এখান থেকে করি 0, হাফ, 1/√2, √3/2, 1, আবার উল্টো দেখলে 0, হাফ, 1/√2, √3/2, 1। ট্যানের ক্ষেত্রে কি হয়? 0, 1/√3, 1, √3 অসংজ্ঞাত। মানে সাইন যদি আমরা জানতে যাই সাইন 60 মান কত, সাইন 60 মান √3/2। সিমিলারলি যদি কোসেক, সেক, কটের গুলো কীভাবে পাবো? এইগুলোর ঠিক উল্টোটা হবে কোসেক, সেক, কটের। আচ্ছা, আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে, দেখো আমরা 3টে সূত্র জানি। কি? সাইন, এক সেকেন্ড, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার মান কত? সরি, এটা নয়, এটা নয়, সরি। এটাও আছে, আমরা এটা এখন লাগবে না বলে আমরা এখন করছি না। আচ্ছা, কি আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নম্বরে কি জানি? 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। 3 নম্বর কি জানি? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু সেক স্কোয়ার থিটা। এই 3টে সূত্র আমরা জানি, এই 3টে সূত্র মনে রাখতে হবে। ওকে, দেখো এবার আমরা অঙ্কে আসি। দেখো কি বলেছে, কোথায় গেল অঙ্কটা? বলে দিয়েছে 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। দেখো 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 0 বলে দিয়েছে। এখান থেকে আমাদের থিটার মানটা বার করতে হবে, তাই তো? ঠিক লিখেছি তো? 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, একদম। আচ্ছা, দেখো এখানে 3 মাইনাস 3 সাইন থিটা, 3 সাইন থিটাই লিখলাম। দেখো কস স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার, সরি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন? এই যে এই সূত্রটা, ফার্স্টে সূত্রটা দেখো, ইকুয়াল টু 0, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কস স্কোয়ার থিটা মানে কী হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এখান থেকে কী লিখবো? 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। দেখো 3 মাইনাস 3 1
দেখো এখানটা আমি সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0 সাইন স্কোয়ার থিটা এবার মিডিল টার্ম করব মাইনাস সাইন থিটা এখানে কত হবে 2 প্লাস 1 প্লাস 2 ইকুয়াল টু 0 তাহলে কি হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0 দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে তাই সাইন থিটা কমন যাচ্ছে তাহলে সাইন থিটা মাইনাস 2 আর এই দুটোর থেকে মাইনাস 1 কমন যাচ্ছে সাইন থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0 তাহলে কি পড়ে থাকলো সাইন থিটা মাইনাস 2 আর সাইন থিটা মাইনাস 1 দেখো সাইন থিটা মাইনাস 2 এর ভ্যালু কখনোই 0 হতে পারে না কেন যদি সাইন থিটা মাইনাস 2 0 হয়ে যায় তাহলে সাইন থিটা ইকুয়াল টু 2 হবে কিন্তু সাইন থিটার মান সবসময় 0 থেকে সাইন থিটার মান সবসময় মাইনাস 1 থেকে 1 এর মধ্যে থাকে ঠিক আছে তাই জন্য সাইন থিটা মাইনাস 2 কখনো 0 হতে পারে না এই দুটোর গুণফল যেহেতু 0 তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা 0 তার সুতরাং এটা যদি 0 না হয় তাহলে এটা 0 তাহলে সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1 হবে সাইন থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি হবে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি ঠিক আছে তাহলে থিটা কত 90 ডিগ্রি ওকে বলেছে পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা বলেছে একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত হলে ঘনক ও গোলকের আয়তনের অনুপাত বলেছে কি এরকম একটা ঘনক আছে এরকম একটা ঘনক আছে ঠিক আছে একবার একটু আঁকার চেষ্টা করি ঠিক আছে বুঝে নাও ওটা ঠিক আছে দেখো একটা ঘনক এই ঘনকের মধ্যে একটা গোলক আছে সূত্র যদি কি আমরা একটু যদি দেখি গোলকের ক্ষেত্রে কি সূত্র আমরা মনে রাখিয়েছি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি সমগ্র তল হিসেবে লিখলাম সমগ্র তলের ক্ষেত্র কি হয় 4 পাই আর স্কোয়ার আয়তন কি হয় 4/3 পাই আর স্কোয়ার আর বক্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার তাই তো পেয়েছি আর ঘনকের ক্ষেত্রে যদি ওর বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে সমগ্রতল কত হয় 6a স্কোয়ার আর আয়তন হয় a কিউব ঠিক আছে আচ্ছা আমি যে এই এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো কিন্তু সাইডে নোট করতে থাকবে ঠিক আছে আচ্ছা দেখো এবার কি বলেছে কোশ্চেনটা একবার পড়ো একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব আয়তন বলে দিয়েছে 4/3 পাই আর কিউব ঠিক আছে তার মানে এই আয়তনটা যদি 4/3 পাই আর কিউব হয় তাহলে এই গোলকের ব্যাসার্ধটা নিশ্চয়ই আর তাই তো এটা যদি এটা হয় এই ব্যাসার্ধটা আর তাহলে এক সেকেন্ড ব্যাসার্ধটা আর তাহলে ব্যাসটা কত হবে ব্যাসটা 2r হবে দেখো
এই গোলকের ব্যাসটা যদি 2r হয় তাহলে এই ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য 2r হবে। ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য 2r হবে, তাই তো? তাহলে ঘনকের আয়তন কত হবে? ঘনকের আয়তন কত হবে? 2r তার কিউব। কেন? একটা ঘনকের যদি বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে আয়তন কত হবে? a কিউব। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য 2r, তাহলে আয়তন কত হবে? 2r কিউব। তাহলে কত হবে? 8r কিউব। আমাদের কিসের অনুপাত বার করতে দিয়েছে? দেখো আমাদের বার করতে দিয়েছে ঘনক আর গোলকের আয়তনের অনুপাত। তো ঘনকের আয়তন হচ্ছে 8r কিউব আর গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব। দেখো এই আর কিউব কাটা গেল, এই 4-এর থেকে 2 কাটা গেল, 6:পাই অ্যান্সার। দেখো অ্যান্সার আছে কোথায়? 6:পাই। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক 6 বলেছে এটার মধ্যমা ঊর্ধ্বক্রমে সাজালে মধ্যমা কত? আচ্ছা, হ্যাঁ, মধ্যমাটা কি জিনিস? মধ্যমাটা হচ্ছে ধরো অনেকগুলো নাম্বারের একটা সিরিজ দেওয়া আছে। ধরো এরকমভাবে দেওয়া আছে 3, 4, 6, 10, 5, 4 তো হয়ে গেছে একবার, 2, ঠিক আছে, এরকম দেওয়া আছে। ধরো এরকমই দেওয়া আছে। তাহলে আমরা কি করব? এই সিরিজটাকে মানে এই সংখ্যাগুলোকে হয় ছোট থেকে বড় সাজাবো, নাহলে বড় থেকে ছোট সাজাবো। এখানে দেখো বলে দিয়েছে, কোশ্চেনটা কোথায় গেল? দেখো কোশ্চেনটায় বলে দিয়েছে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঠিক আছে, তার মানে কি ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। যদি আমি ছোট থেকে বড় সাজাই তাহলে ফার্স্টে কি হবে? 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপর 6, তারপরে 10। দেখতে হবে যে এর মাঝের একদম এক্স্যাক্ট মাঝের সংখ্যাটা কি, সেই মাঝের সংখ্যাটাই হবে মধ্যমা। দেখো মাঝের সংখ্যাটা আমরা কি করে করব? এই সিরিজটায় যদি কোনো মানে এই যতগুলি সংখ্যা আছে সেই সংখ্যাগুলো যদি একটা জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা হয় তাহলে কি হবে? যতগুলি সংখ্যা আছে তার ভাগ 2 + 1। দেখো আমি বলছি একটু ভালো করে, দেখো এখানে মাঝের সংখ্যা কি? 1, 2, 3, 4, 5, 6, 6টা। এখানে 3টে, এখানে 3টে বাদ গেল, মানে মাঝে কি কোনো সংখ্যা আছে? নেই। তাহলে মাঝের সংখ্যাটা কি হবে? এই 4 আর এই 5-এর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা, তার মানে কত হবে? 4.5। ধরো এইখানটায় এই 10টা থাকলো না, ধরো সিরিজটা এরকম থাকতো 2, 3, 4, 5, 6। তাহলে দেখো মোট 5টা সংখ্যা। তাহলে এখানে 2, এখানে 2, মাঝে কি পড়ে আছে? 4। তাহলে মধ্যমা কিন্তু আমাদের 4 হতো। কিন্তু যদি এরকম জোড় সংখ্যা থাকে তাহলে আমরা তো মধ্যমাটা বার করতে পারবো না, এক্স্যাক্ট মধ্যে কি সংখ্যা আছে সেটা আমরা পাবো না। তখন কি করব? এক্স্যাক্ট যে দুটো মাঝখানে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যার গড় আমরা বার করব। দেখো তোমাদের যে কোশ্চেনটা দিয়ে দিয়েছে সেটাই বলেছে 9, 10, 12, 15, এই 12, 15, x+1, x+3, 32, 35, 36, 40 ডাটাগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে এবং মধ্যমাটা 20 বলে দিয়েছে। দেখো আমি যদি এখানেই লিখি, ফার্স্টে বলে দিয়েছে 9, 10, 12, 15, x+1, x+3, 32, 35, 36, 40 বলে দিয়েছে। দেখো কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা সংখ্যা আছে। এবার 10কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 5 নম্বর সংখ্যা দেখো 1, 2, 3, 4, 5। এই 5 নম্বর সংখ্যা যেহেতু 10টা সংখ্যা আছে তার মানে কি জোড় সংখ্যা, তো তাহলে এক্স্যাক্ট মাঝের সংখ্যাটা পাবো না। তাই মাঝের যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যার গড়টাই হবে হচ্ছে এটার মধ্যমা। তাহলে
মাঝে দুটো কোন সংখ্যা আছে আমরা কী করে পড়বো, যতগুলি সংখ্যা আছে 10টা সংখ্যা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত কত হচ্ছে 5, এই 5 নম্বর সংখ্যা 6 নম্বর সংখ্যার গড় হবে, তাহলে 1 2 3 4 5, এই 5 নম্বর সংখ্যা 6 নম্বর সংখ্যার গড়টাই হবে মধ্যমা, তাহলে x + 1 + x + 3 এই দুটোর গড় কত হয়, এই দুটোর যোগফল বাই 2, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা, এই দুটো সংখ্যার গড় হচ্ছে 2x + 4/2, ওপর থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে x + 2, এটাই এই সিরিজটার মধ্যমা বেরোলো। আবার বলে দিয়েছে এই সিরিজটার মধ্যমা 20, তাহলে x + 2 এর ভ্যালুই 20, তাহলে x এর ভ্যালু কত হলো 80, তাহলে অ্যান্সার কত হবে 80। বোঝা গেছে? আচ্ছা চলো নেক্সট অঙ্ক দেখো, বলে দিয়েছে কি ax² + bx + c = 0, বীজগুলির সমীকরণের বীজগুলি একে অপরের অনন্যক হলে কি হবে। দেখো আচ্ছা দেখো ax² + bx + c = 0, ঠিক আছে, যদি দুটো বীজ ধরো একটা আলফা আর একটা বিটা, এই সমীকরণে ধরো দুটো বীজ আছে, আমি ধরলাম একটা বীজ আলফা আর একটা বীজ বিটা, তাহলে এই বীজ দুটোর যোগফল আলফা + বিটা = কি হয়, -b/a হয়, এই -b/a হয়, ঠিক আছে, আর আলফা ইন্টু বিটা দুটো বীজ দুটোর গুণফল কি হয়, c/a হয়, ঠিক আছে। দেখো এখানটায় বলে দিয়েছে, কোশ্চেনটা কি বলেছে, ax² + bx + c = 0 বলে দিয়েছে। এবার বলেছে এই সমীকরণটার বীজ দুটো একে অপরের অনন্যক, যদি একটা আলফা হয় তাহলে আরেকটা বীজ কি হবে 1/α, বলেছে বীজ দুটো একে অপরের অনন্যক, তাহলে আলফা ইন্টু আলফা 1/α, বীজ দুটোর গুণফল কি হয় c/a হয়, তাহলে আলফা ইন্টু আলফা c/a, এই আলফা আলফা কেটে গেল, তাহলে কি হলো c/a = 1, তাহলে c = a, তাহলে অ্যান্সার কি হবে c = a। বোঝা গেছে? আচ্ছা বলেছে দুটি করণীর সংখ্যার যোগফল ও গুণফল মূলদ হলে উহারা কি হবে, উহারা হবে হচ্ছে অনুবন্ধী করণী, ঠিক আছে। যদি x ভ্যারিয়াস y, u ভ্যারিয়াস z হয়, তাহলে xu কি হবে, xu হবে yz। কেন, দেখো x ভ্যারিয়াস y বলেছে, আচ্ছা ভ্যারিয়াস তুলতে গেলে আমরা কি লিখতে পারি, x = k1y, যেখানে k1 ≠ 0, আর একটা কি u ভ্যারিয়াস z বলেছে, আবার u ভ্যারিয়াস z বলেছে, তাহলে u = k2z লিখতে পারি, k2 ≠ 0, এই দুটোকে গুণ করলে কি হবে, x * u = k1 k2 yz, তাই তো, তাহলে xu, দেখো এটা তো একটা ধ্রুবক, আমি এটাকে k3 নাম দিয়ে দিচ্ছি, k3 yz, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো xu ভ্যারিয়াস yz, এর জন্যই আমরা ওটা লিখতে পারবো। আচ্ছা দেখো পরেরটা কি বলেছে, sin θ + sin² θ 1 হলে cos² θ + cos⁴ θ কত হবে। আমি এখানে অঙ্কটা করছি, দেখো কি বলেছে, আরেকবার অঙ্কটা পড়ে নিই। sin θ + sin² θ = 1, sin θ + sin² θ = 1, তাহলে cos² θ + cos⁴ θ কত, cos² θ + cos⁴ θ কত আমাকে বার করতে হবে। দেখো sin θ + sin² θ = 1 বলে দিয়েছে, তাহলে sin θ আমরা কি লিখতে পারবো, 1 - sin² θ, তাহলে আমরা sin θ = cos² θ লিখতে পারবো তো, 1 - sin² θ cos² θ। দেখো যেটা বলে দিয়েছে সেটা এবার আমরা টুকি, দেখো এটা বলে দিয়েছে, এটা কি বলেছে দেখো আমরা লিখি
কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটার ভ্যালু বার করতে হবে। দেখো কস স্কোয়ার থিটাটাকে আমি কস স্কোয়ার থিটাই লিখছি, এই কস টু দি পাওয়ার 4 থিটাকে আমি কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি। কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মানেই তো কস টু দি পাওয়ার 4 থিটা। দেখো কস স্কোয়ার থিটা, দেখো কস স্কোয়ার থিটার ভ্যালু আবার কত, সাইন থিটা, তাহলে আমি এখানে সাইন থিটা তার স্কোয়ার লিখতে পারি। তাহলে কি আসলো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত হয়, 1। তাহলে অ্যান্সার কত হবে, 1। তাহলে এখানে অ্যান্সার কত হবে, 1। একটি ত্রিভুজের কোনো বাহু সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি আচ্ছা, এটার অর্ধেক হয়ে গেছে, এই কোশ্চেনটা বাদ দাও, মানে এটার আরও পরে হয়তো কিছু ছিল। ও আচ্ছা, এখানেই আছে, দাঁড়াও। বলেছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে আচ্ছা, এটা আমি ঠিক, দাঁড়াও এটা পরে দেখছি। এই অঙ্কটা করো আগে। দেখো বলেছে পি সংখ্যার গড় পি, তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে, পি সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে, পিবি, তাই তো। এক্স সংখ্যার যদি গড় যদি বি হয়, তাহলে পি সংখ্যার সমষ্টি কত হবে, পিবি। পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি বলে দিয়েছে, সংখ্যার গড় বলে দিয়েছে এ, তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে, পি প্লাস কিউ ইন্টু এ, তাই তো। তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় কত, দেখো পি সংখ্যক সংখ্যার গড় পিবি, কিউ পি প্লাস কিউ সংখ্যার গড় হচ্ছে এই সংখ্যার সমষ্টি হচ্ছে পি প্লাস কিউ ইন্টু এ, তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় সমষ্টি কত হবে, কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে, দেখো এটা মাইনাস এটা, এ পি প্লাস এ কিউ মাইনাস পিবি, তাই তো হবে। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে কি আসলো, এপি প্লাস এ কিউ মাইনাস পিবি, এপি প্লাস এ কিউ মাইনাস পিবি। যদি এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে লিখতে পারবো এ মাইনাস বি পি প্লাস কিউ। এটা কি হচ্ছে, কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি এটা, তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে, গড় করলে কত হয়, যত সংখ্যক সংখ্যা সেটাকে দিয়ে ভাগ করতে হয়, তাহলে এ মাইনাস বি বাই পি প্লাস কিউ বাই কিউ, তাহলে কী হবে এ মাইনাস বি, সরি এ কিউ, এটা এ কিউ হবে, কিন্তু এখানে এ কিউ হবে, পি বাই কিউ প্লাস এ, এটাই হবে অ্যান্সার। ওকে, বোঝা গেছে। আচ্ছা, যেখানে সমস্যা হবে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় সমস্যা হয়েছে, আমি তাহলে সেটাকে আবার ডিটেলসে করার চেষ্টা করব নেক্সট দিন। ওকে, আচ্ছা দেখো এবার সত্য মিথ্যায় কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব।
দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব হলে কি হয়? বাস্তব হলে হয় রুট ওভার, মানে আমরা প্রথমেই বললাম কি বাস্তব, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি 0 হয় অথবা 0 থেকে বড় হয় তাহলে আমরা বলবো বি স্কোয়ার মাইনাস 4ac বীজগুলো বাস্তব। তাহলে দেখো এখানটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac-র মান কত? বি মানে কত এখানে 1 মাইনাস 4, এ মানে 1, সি মানে কত 1, তাহলে রুট ওভার -3। দেখো রুট ওভার -3, রুটের মধ্যে -3, তাহলে ওকে ওকে আমি আরেকটা জিনিস আমি একটু এখানে ভুল বলেছি, কোথায় বললাম, এই জায়গাটা না রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হবে না, শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস 4ac হবে, আমি একটু ভুল বলেছি, একটু, সেটা এখানে রুটগুলো হবে না, ঠিক আছে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় তাহলে বাস্তব ও সমান হবে, বি স্কোয়ার মাইনাস 4ac-র মান 0 থেকে বড় হয় তাহলে এটা বাস্তব আর অসমান হবে, আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয় তাহলে অবাস্তব হবে, ঠিক আছে। বাদবাকিগুলো ঠিক আছে, ঠিক আছে, বাদবাকিগুলো ঠিক আছে। তো এখানে আবার রুটটা না লাগালেও হবে, ঠিক আছে, এখানেই একবারে অ্যান্সারটা এখানেই চলে আসছে, ওকে ওকে। চলো কোথায় করছিলাম, এই অঙ্কটাই করছিলাম। দেখো তাহলে এখানেও আমরা রুটটা লাগাবো না, দেখো বি স্কোয়ার মাইনাস 4ac-র মান -3 এসছে, তাহলে -3 0 থেকে ছোট হয়, এটা 0 থেকে, এটা রুটটা হবে না, 0 থেকে ছোট বা 0 থেকে বি স্কোয়ার মাইনাস 4ac-র মান যদি 0 থেকে বড় অথবা 0 সমান হয় তাহলেই ওটার বাস্তব মান থাকবে, কিন্তু এটার মান মাইনাসে এসছে তার মানে 0 থেকে ছোট, তার মানে এটা অবাস্তব মান হবে, আর সুতরাং এই ফার্স্টেরটাই ফলস হবে, মিথ্যায়। দেখো এক্স ভ্যারিয়াস 1/y হলে এক্স টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n, এটা কত? এটা হচ্ছে ট্রু হবে। দেখো কেন, এক্স ভ্যারিয়াস 1/y বলেছে, তাহলে এক্স সমান সমান কে ওয়াই হবে, সরি কে বাই ওয়াই হবে, তাহলে এক্স ওয়াই সমান সমান কে হবে, তাহলে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার n, কে টু দি পাওয়ার n হবে, তাহলে এক্স এন ওয়াই এন কে টু দি পাওয়ার n, কে টু দি পাওয়ার nটাও তো ধ্রুবক, তাহলে এক্স টু দি পাওয়ার n ওয়াই টু দি পাওয়ার n একটা ধ্রুবক হবে, তার মানে এটা হবে ট্রু। 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব, এটাও ফলস হবে, 3টে সমরেখ বিন্দু দিয়ে কোনো বৃত্ত অঙ্কন করা যায় না। আচ্ছা, করণী নিরসন আর অনুবন্ধীকরণী, রুট ওভার a মাইনাস বি এর অনুবন্ধীকরণে রুট ওভার a প্লাস বি, এটা মিথ্যে, ফলস। কেন? দেখো করণী নিরসন আর অনুবন্ধীকরণীর মধ্যে একটা তফাৎ আছে, দুটোই একই জিনিস। একই জিনিস বলতে কি, ধরো একটা করণী আছে, সেই করণীটাকে করণী দুটো, একটা করণী আছে ধরো, আর একটা করণী, এমন একটা করণী আমাদের খুঁজে বার করতে হবে যেটা আগের করণীর সাথে যোগ করলে বা গুণ করলে আমরা একটা মূলদ সংখ্যা পাবো, সেইটাকে আমরা বলবো অনুবন্ধীকরণী অথবা করণী নিরসন। দেখো অনুবন্ধীকরণী, যদি কোনো একটা করণী দেয়া থাকে, অনুবন্ধীকরণী আমরা কি করব, যে রুটের আগের যে সাইনটা থাকবে সেটা চেঞ্জ হবে, মানে ধরো আমি বলে দিলাম 2 প্লাস √3, এটার অনুবন্ধীকরণী কত হবে, 2 মাইনাস √3। ধরো আমি বললাম 5
√5 প্লাস 6, এটার অনুবন্ধীকরণই কত হবে -√5 প্লাস 6, মানে কি এই রুটের আগের যে সাইনটা থাকবে সেই সাইনটা চেঞ্জ হবে। এখানে দেখো √a - b আছে, তার মানে এটার অনুবন্ধীকরণই কত হবে -√a -√b, তার মানে এটাও ফলস হবে। ঠিক আছে, আচ্ছা দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, sec θ = cosec φ হলে sin θ প্লাস φ এর মান কত? sec θ = cosec φ, এটা বলে দিয়েছে sin θ প্লাস φ এর মান আমাকে বার করতে হবে। দেখো তিনটে সূত্র আবার আমরা পড়ব। sin 90 ডিগ্রি মাইনাস θ, এটার মান কত? cos θ 2। tan 90 মাইনাস θ, এটা কি হবে? cot θ। আবার sec 90 মাইনাস θ, এটা কি হবে? cosec θ। আবার উল্টোটাও কিন্তু হবে, cosec 90 মাইনাস θ, এটা কি হবে? sec θ হবে। আবার cot 90 মাইনাস θ, এটার ভ্যালু কত হবে? tan θ। আবার cos 90 মাইনাস θ, এটার ভ্যালু কত হবে? sin θ। ওকে, দেখো এই 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 সূত্রটা মনে রাখবে, কটা সূত্র দেখো। sec θ = cosec φ বলে দিয়েছে, তাহলে sec θ = cosec নয়, এই cos φ এর জায়গায় আমরা লিখতে পারি sec 90 মাইনাস φ। কেন? sec 90 মাইনাস φ মানেই তো cosec φ, তাই তো? দেখো sec 90 মাইনাস θ হচ্ছে cosec θ, sec 90 মাইনাস φ মানে cosec φ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? θ = 90 মাইনাস φ, তাহলে θ প্লাস φ = 90 ডিগ্রি। এবার sin θ প্লাস φ এর মান বার করতে দিয়েছে, তাহলে sin θ প্লাস φ এর মান কত? এটা ইকুয়াল হবে sin θ প্লাস φ মানে হচ্ছে 90 ডিগ্রি, sin 90 এর মান কত? 1। দেখো sin θ প্লাস φ এর মান 1 হবে, তার মানে এটা হবে ট্রু। বোঝা গেছে এতটা? চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, এখন থেকে দুইয়ের কোশ্চেনটা শুরু হবে, এখান থেকে 2 নম্বরের কোশ্চেন শুরু হবে। এক সেকেন্ড একটু দাঁড়াও। আচ্ছা দেখো ফার্স্ট অঙ্ক কি বলেছে, বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2.1/2 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি আমরা কি সূত্র পেয়েছি? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা একটাই সূত্র জানি, সবৃদ্ধি মূল। এটা কত হবে? এটা হয় p1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার t। এটাই তো পেয়েছি, এটাই তো পাই। ওকে, দেখো যদি এখানটায় কোনো এই এরকম 1/2 মানে যদি একটা পূর্ণ সংখ্যার কোনো সময় দেওয়া থাকে, তাহলে তো সবৃদ্ধিমূল আমরা এই সূত্রটায় বসাবো, হয়ে যাবে। মানে যদি এখানে এই হাফটা না থাকতো, তাহলে এই সূত্রটা এই মানগুলো এটার মানগুলো আমরা এই সূত্রটায় বসাতাম, পেয়ে যেতাম। কিন্তু যেহেতু এখানে হাফ একটা বলে দিয়েছে, এই হাফের যদি হাফ বা অন্য কোনো সংখ্যা বলে থাকে যে একটা পূর্ণ সংখ্যার সাথে আরও যদি কিছু অ্যাড থাকে, তখন আমরা কি করে বার করব? পূর্ণ সংখ্যাটা তো এই সূত্রের সাহায্যে বার করব, আর এই হাফটা আমরা সরল সুদ বার করব। কি করে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখি, দেখো 10%
যদি দেখো কি লিখবো, দেখো সুদের হার সমান সমান আর 10% আসল পি সমান সমান 10,000, ঠিক আছে, আর সময় টি সমান সমান আমি 2 বছর ধরছি। তাহলে সবৃদ্ধিমূল কত হবে? সবৃদ্ধিমূল কত হবে? পি 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। পি এর মান কত? 10,000। 1 প্লাস আর এর মান কত? 10 বাই 100 হোল টু দি পাওয়ার স্কোয়ার, মানে এনটাকে আমি 2 ধরেছি, তাহলে 10,000 ইন্টু 11 বাই 10, 11 বাই 10, এই 10 0 কেটে গেল, এই 0 কেটে গেল, 12100 এত টাকা। 2 বছর পর 10,000 টাকার সবৃদ্ধিমূল কত হবে? 12,100 টাকা, ঠিক আছে। এবার যে হাফ বছরটা ছিল, এই হাফ বছরটায় এত টাকার এই হাফ বছরে সরল সুদ কত হবে সেটা আমরা বার করব। তাহলে 12,100 টাকার হাফ বছরে সরল সুদ কত হবে? পি মানে হচ্ছে এটা, আর পি মানে হচ্ছে এটা সময়, টি মানে হচ্ছে হাফ, আর কত? আর হচ্ছে 10, যেই সুদের হারটা ছিল সেটাই। তাহলে আই সমান সমান কত হবে? পি আর টি বাই 100 হয়। পি মানে কত ধরতে হবে? 12100, আর মানে যেটা দেয়া ছিল সেটাই, মানে 10। সুদের হার হাফ, মানে টিটা হচ্ছে হাফ, সুদের হার না সময়। তাহলে এই এখানে 5 দিয়ে কাটলো, তাহলে কত হলো? 5 × 5, 5 × 2 = 10, 0 হাতে 5 × 5 6। তাহলে 2 বছর পর মোট সুদ সবৃদ্ধিমূল কত হবে বলো তো? 2 বছর পর মোট সবৃদ্ধিমূল কত হবে বলো তো? এই 12,100 টাকা প্লাস এই সরল সুদে কত বেরিয়েছিল? 605 টাকা। 605, তার মানে কত হচ্ছে? 50712705, তাই তো? এটা কি বলেছে? সবৃদ্ধিমূল, কিন্তু আমাকে সুদ চেয়েছে। তাহলে সুদটা আমরা কি করে বার করব? যেটা সবৃদ্ধিমূল সেটার থেকে আসলটা বাদ দিয়ে দেবো। আসল কত? 10,000। তাহলে কত হবে? 2,705 এত টাকা। ওকে, এটা কমপ্লিট। চলো নেক্সট অঙ্ক। x² প্লাস এক্স প্লাস 1 সমীকরণের বর্গ যে সমীকরণের বীজ তা হলো x² প্লাস এক্স প্লাস 1 x² প্লাস এক্স প্লাস 1 = 0। দেখো আমি বলছি, দেখো কোনো সমীকরণে, ধরো একটা সমীকরণ দেয়া আছে, সমীকরণটা কি সেটা আমরা জানি না, কিন্তু বীজ দুটো জানি। ধরো একটা বীজ আলফা আর একটা বীজ বিটা, তাহলে আমরা কি সমীকরণটা বার করতে পারবো? হ্যাঁ, আমরা সমীকরণটা বার করতে পারবো। যদি দুটো সমীকরণের বীজ দুটো জানা থাকে, তাহলে সমীকরণটা হয় x² মাইনাস বীজ দুটোর যোগফল আলফা প্লাস বিটা এক্স প্লাস বীজ দুটোর গুণফল আলফা বিটা = 0। যদি দুটো বীজ জানা দেওয়া থাকে তাহলে সমীকরণটা এটা হবে। ওকে, দেখো এবার অঙ্কটা পড়ো। বলেছে x² প্লাস এক্স প্লাস 1 সমীকরণের বীজগুলোর বর্গ। দেখো x² প্লাস এক্স প্লাস 1 = 0। এটার তো আমরা সমীকরণ বীজ কি আমরা জানি না। তাহলে আমরা ধরে নিই একটা বীজ
বীজ দুটি ধরেছি আলফা আর বিটা, ঠিক আছে, ধরি। তাহলে আলফা প্লাস বিটা কি হবে? আলফা প্লাস বিটা কি হবে বলো? আলফা প্লাস বিটা হবে বি বাই এ, মানে 1/1 আলফা বিটা কত হবে? সি বাই এ মানে সি। বুঝতে পেরেছো তো? এটা নাহলে আরেকবার একটু অন্য করেছি। দেখো আলফা প্লাস বিটা কত হয়? মাইনাস বি বাই এ, মাইনাস বি মানে কত? এখানে 1/1, তাহলে -1, আর আলফা বিটা কত হবে? 1। ওকে, এটা হলো, এটা তো আমরা বার করলাম। দেখো বলেছে সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, মানে সমীকরণের বীজগুলি আমি আলফা দুটো বিটা ধরেছি, তাহলে বর্গ হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার যে সমীকরণের আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বীজ যে সমীকরণের, সেই সমীকরণটা আমরা বার করতে হবে। আমরা জানি যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বীজ দুটো বীজ, তাহলে সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল, মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স ইন্টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 0, তাই তো? দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এখানে আলফা প্লাস বিটার মান কত? -1, তাহলে -1 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, তাহলে 1 - 2 কত হবে? -1। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ভ্যালু কত আসলো? -1x প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা বিটার মান যদি 1 হয়, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কত হবে? 1 ইকুয়াল টু 0। তাহলে এটার ভ্যালু কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার যে সমীকরণের বীজ, সেই সমীকরণটা হবে এটা। প্রমাণিত হলো? দেখো প্রমাণ করো, তাহলে এখানেই লিখবে প্রমাণিত। ওকে, চলো নেক্সট অঙ্ক। দেখো বলেছে এক্স 12 y 17 সমীকরণ ক্রমিক সমানুপাতি হলে এক্স 12 y 27 ক্রমিক সমানুপাতি বলে দিয়েছে। তাহলে বলতে হবে এক্স আর ওয়াইয়ের মান কত? ক্রমিক সমানুপাতি মানে সমীকরণটা এরকম আছে, এক্স বাই 12 সমান সমান 12/y সমান সমান y বাই 27। ক্রমিক সমানুপাতি মানে এরকমভাবে আছে। তাহলে আমাদের এক্স আর ওয়াইয়ের মান বার করতে হবে। দেখো আমরা যদি প্রথমে এই দুটোকে নিই, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? 12/y সমান সমান y বাই 27, তাহলে y স্কোয়ার সমান সমান 12 ইন্টু 27। দেখো 12টাকে আমরা লিখতে পারি 4 ইন্টু 3 ইন্টু 9 গুণ 3, তাই তো? তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? √4 ইন্টু 9 ইন্টু 9, তাহলে ওয়াই সমান সমান কত হবে? 4কে রুটের বাইরে আনলে 2 ইন্টু 9 মানে 18। ওকে, এবার ধরো আমরা এই দুটোকে নিলাম, ঠিক আছে, তাহলে কি হবে? এক্স বাই 12 সমান সমান 12/y, এক্স বাই 12, দেখো 12/y-এর ভ্যালু আমরা কি পেয়ে গেছি? 18 পেয়ে গেছি, 18 বসিয়ে দিলাম। দেখো 3 × 4 = 12, 3 × 6 = 18, 6 × 2 = 12, তাহলে এক্সের ভ্যালু কত হলো? 8। তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো? 8, ওয়াইয়ের ভ্যালু 18। এটাই অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক। বলেছে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। যৌগিক ভেদের উপপাদ্যটা কি হবে? যৌগিক ভেদের উপপাদ্যটা এরকম, এক্স ওয়াই জেড
তিনটি চলরাশি, এটা লিখে নাও, তিনটে চলরাশি এরূপ যে এক্স ভ্যারিয়াস ওয়াই যখন জেড ধ্রুবক এবং ওয়াই ভ্যারিয়াস জেড, সরি ওয়াই ভ্যারিয়াস জেড না, এক্স ভ্যারিয়াস জেড, এক্স ভ্যারিয়াস জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স ভ্যারিয়াস ওয়াই বাই জেড হবে যখন এক্স এবং ওয়াই উভয়ই পরিবর্তিত হয়। ঠিক আছে, আচ্ছা এটা একটু এই যা এটা মুখস্থ করে নেবে। এটা যদি যৌগিক ভেদের উপপাদ্য আসে তাহলে এরকম এটাই স্টেটমেন্টটা লিখতে হবে। ঠিক আছে, দেখো কোথায় চলে আসলাম, এটা হয়ে গেছে। দেখো বলেছে পাঁচেরটা কি বলেছে, যদি এম সমান সমান রুট ওভার এন প্লাস এন রুট ওভার এন বাই এন প্লাস বি হয়, তাহলে এনকে এম ও বি আকারে প্রকাশ করো। এখান থেকে এন এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। মধ্যে কথা বলে দিয়েছে, দাঁড়াও এক সেকেন্ড, স্লাইড শেষ, আমাকে একটা স্লাইড অ্যাড করতে হবে, এক সেকেন্ড। দেখো বলে দিয়েছে এম সমান সমান রুট ওভার এন প্লাস বি, এটা বলে দিয়েছে যে এবার আমাকে কী বার করতে হবে, এনকে এম ও বি দ্বারা প্রকাশ করতে হবে। এখান থেকে সিম্পলি এনের মানটা আমাকে বার করতে হবে। কি করে বার করবো, দেখো উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে কি পাবো, এম স্কোয়ার সমান সমান এন বাই এন প্লাস বি। কী লিখলাম, পাশে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে এম স্কোয়ার এন প্লাস এম স্কোয়ার বি ইকুয়াল টু এন হবে। দেখো এম স্কোয়ার বি সমান সমান এন মাইনাস এন এম স্কোয়ার হবে। দেখো এম স্কোয়ার বি সমান সমান এই দুটোর থেকে এন কমন যাবে, তাহলে 1 মাইনাস এম স্কোয়ার হবে। তাহলে এন এর মান কত হবে, এম বি স্কোয়ার মাইনাস 1 মাইনাস এম স্কোয়ার, এটাই অ্যান্সার। আচ্ছা চলো নেক্সট অঙ্ক। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং বিএসি 85 ডিগ্রি এবং বিসিএ 55 ডিগ্রি হলে ও কোণ ও এসি এর মান কত? কি বলেছে, ধরো একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ঠিক আছে, একটা এ বি সি আর ওটা হচ্ছে পরিকেন্দ্র। ওকে, কি বলেছে, বিএসি 85 ডিগ্রি, বিএসি 85 ডিগ্রি, বিসিএ 55 ডিগ্রি, বিসিএ 55 ডিগ্রি,
তাহলে আমাকে কী বার করতে হবে, ও এ সি এর মান নির্ণয় করো। অ্যাঙ্গেল ও এ সি এর মান কত? দেখো বিএসি 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 মানে হচ্ছে এটা হচ্ছে 85 ডিগ্রি, আর বিসিএ মানে হচ্ছে বিসিএ মানে হচ্ছে এইটা বলে দিচ্ছে হচ্ছে 55 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ বি সি কত হবে? 180 ডিগ্রি মাইনাস 55 প্লাস 85 ডিগ্রি, তাহলে কত হবে? 180 মাইনাস 140, তাহলে এটা কত হবে? 40 ডিগ্রি। তাহলে বিএসি এবিসি মানে এটার ভ্যালু হচ্ছে 40 ডিগ্রি, তাই তো? এটা কেন্দ্র। এটাকে যদি আমি এরকমভাবে আঁকি, দেখো এই এসি চাপের ওপর অবস্থিত কোণ এ ও সি কেন্দ্রস্থ কোণ এবং কোণ এ বি সি বৃত্তস্থ কোণ, তাই তো? আবার আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে অ্যাঙ্গেল এ ও সি এর ভ্যালু কত হবে? 80। কেননা লিখবে এসি চাপের ওপর অ্যাঙ্গেল এ ও সি কেন্দ্রস্থ কোণ, আর অ্যাঙ্গেল এ বি সি বৃত্তস্থ কোণ। তারপরে লিখবে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে অন্য একটা কালি দিয়ে লিখি। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা, এটার অ্যান্সার কত, এটার ভ্যালু কত পেয়েছি? 85 ডিগ্রি। এবার এই যে এই অ্যাঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবো। ট্রায়াঙ্গেল এ ও সি, এ ও সি এর এই অ্যাঙ্গেল এ ও সিটা হচ্ছে ত্রিভুজ এ ও সি এর অ্যাঙ্গেল এ ও সিটা হচ্ছে 80 ডিগ্রি। আবার দেখো এ ও সমান সমান ও সি, কেন? এটাই তো বৃত্তের কেন্দ্র, একটা বৃত্তের ব্যাসার্ধ, দুটোই, এটাও বৃত্তের ব্যাসার্ধ আর ও সিটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো সাইড সমান। তাহলে অ্যাঙ্গেল ও এ সি এটার ভ্যালু কত হবে? 180 মাইনাস 80/2 মানে কত হলো? 50 ডিগ্রি। কি করে দেখো, এটা তো 80 ডিগ্রি। এই এ বি সি এই তিনটে কোণ মানে এ ও সি এই তিনটে কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রির থেকে 80 ডিগ্রি বাদ করলে কত হয়? আর 100 ডিগ্রি। তাহলে কোণ ও এ সি আর কোণ ও সি এ এই দুটো কোণের সমষ্টি 100 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই কোণটা আর এই কোণটা তো সমান হবে। এই কোণটার এই কোণটা দুটো কোণের সমষ্টি 100 ডিগ্রি বেরিয়েছে। তাহলে এই দুটো কোণের প্রত্যেকটা কোণ কত হবে? 100/2 50। এটা আমি একবার এখানে করেছি। ওকে, চলো নেক্সট অঙ্ক। দাঁড়াও, দেখো এটা হয়ে গেছে। তাহলে দেখো প্রমাণ করো, এই অঙ্কটা হয়েছে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস সি বিন্দুর ওপর, দেখো এখানটা লিখছি, এই ও কেন্দ্রীয় বৃত্তের এবিটা হচ্ছে ব্যাস, ঠিক আছে? এই এ বি এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে? বলেছে বি ও সি, সিটা হচ্ছে বৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু, ধরে নিলাম আমি এটা সি। তাহলে এই বি ও সি এইটার ভ্যালু বলে দিয়েছে হচ্ছে কত? 120 ডিগ্রি। এ বি সি এটা যদি আমি যুক্ত করি, এটার মান কত, তাই তো? দেখো কি কি বলে দিয়েছে, বলে দিয়েছে বি ও সি 120 ডিগ্রি, আর তাহলে সি ও বি এর ভ্যালু কত?
দেখো এবিটা ব্যাস, তার মানে ওবিটা হচ্ছে ব্যাসার্ধ, তাই তো? ওবি ব্যাসার্ধ হলে ওসিও ব্যাসার্ধ, তাহলে ওবি আর ওসি সমান সমান, ওবি আর ওসি সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে তিনটে কোণের সমষ্টি কত? ট্রায়াঙ্গেল এ ও সরি এ ও না, ট্রায়াঙ্গেল সি ও বি এর কোণ সি প্লাস কোণ ও প্লাস কোণ বি, এই তিনটের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। এবার দেখো কোণ বি আর কোণ সি তো সমান, কারণ না দেখো এ ও সরি সি ও বি এই ত্রিভুজের ওসি আর ওবি, ওসি আর ওবিটা তো সমান, তাহলে অ্যাঙ্গেল ওসি বি আর অ্যাঙ্গেল ওবিসিও সমান, তাহলে অ্যাঙ্গেল ও এর জায়গায় অ্যাঙ্গেল ও প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 180 ডিগ্রি লিখতে পারি। তাহলে টু বি টু অ্যাঙ্গেল বি, ও এর ভ্যালু কত? 180 মাইনাস 120, তাহলে 60। তাহলে অ্যাঙ্গেল বি এর মান কত? অ্যাঙ্গেল বি এর মান হচ্ছে 60/2 30 ডিগ্রি। দেখো অ্যান্সার 30 ডিগ্রি প্রমাণিত। দেখো বলেছে পরের অঙ্কটা, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ। এই এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ 4x, কোণ বি 7x। কোণ এটা হচ্ছে 4x, বিটা হচ্ছে 7x, সিটা হচ্ছে 5y, ডিটা হচ্ছে y। এক্স ইস টু ওয়াই এর মান কত? কোথায় গেল? সিটা 5y, ডিটা y, সিটা 5y, ডিটা y। দেখো আমরা কিছুক্ষণ আগে বললাম একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি সমান, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, মানে বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে লিখবে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের, এটা লিখবে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, বা লিখবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে। তাহলে এই কোণ 4x, তাহলে অ্যাঙ্গেল বিও কোথা দিয়ে বিএডি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি এর ভ্যালু কত হবে? 180 ডিগ্রি। দেখো বিএডির মান কত? 4x, আর বিডিসিবি এর মান কত? 5y। এই দুটোর ভ্যালু 180 ডিগ্রি, তাই তো? সেমভাবে দেখো কোণ এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি, এই দুটোর ভ্যালু 180 ডিগ্রি। এবিসির ভ্যালু হচ্ছে 7x, আর এডিসির ভ্যালু হচ্ছে y, এটার ভ্যালু 180 ডিগ্রি। দেখো একের ভ্যালু এটার মানে 180, এটার মানেও 180, তার মানে আমরা 1 ও 2 থেকে আমরা কি লিখতে পারি? 4x প্লাস 5y 7x প্লাস y। দেখো এটার ভ্যালু 180, এটার ভ্যালু 180, তার মানে এই দুটো সমান। তাহলে আমরা লিখতে পারি এই yটাকে এখানে আনলে 4y, আর 4টাকে এখানে আনলে 3x, তাহলে x বাই y সমান সমান কত হবে? 4/3। তাহলে x ইস টু y কত হবে? 4:3। ঠিক আছে, এটাই আনসার। দেখো বলেছে এবিসি, এক সেকেন্ড
বলেছে এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এই এ বি সি এর বলেছে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবিকে পি বিন্দুতে আর এসিকে কিউ বিন্দুতে ছেদ করে। এপি বলে দিয়েছে 4, কিউসি 9। এপি বলে দিয়েছে 4, কিউসি বলে দিয়েছে 9। আর পিএ আর এ কিউ বলে দিয়েছে, পিএ ইকুয়াল টু পিএ আর এ কিউ, মানে এটার ভ্যালুও 4, সরি পিবি বলেছে, পিবি এটা 4 না, পিবি সমান সমান এ কিউ এটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি এক্স ধরি, এ কিউটাকেও এক্স ধরতে পারি, সমান সমান এক্স ধরি। ওকে, তাহলে দেখো একটা ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল যদি একটা সরলরেখা এ পি কিউ থাকে, তাহলে আমরা লিখতে পারি এ পি বাই এ বি সমান সমান এ, সরি এটা সমান্তরাল সরলরেখা বলেছে তো, এরকমভাবে লিখতে পারি এ পি বাই পি বি সমান সমান এ কিউ বাই কিউ সি। তাহলে এপি এর ভ্যালু কত? এপি এর ভ্যালু দেখো 4, পিবি আমরা এক্স ধরেছি, এ কিউর ভ্যালু এক্স ধরেছি, কিউসির ভ্যালু 9। তাহলে কত হচ্ছে দেখো, এক্স স্কোয়ার 4 × 9, তাহলে এক্সের ভ্যালু কত হবে √4 × 9, তাহলে এক্সের ভ্যালু কত হবে 2 × 3 6। আমাকে কি চেয়েছে? আমাকে পিবি এর ভ্যালু চেয়েছে, পিবি এর মানে আমরা এক্স ধরেছি, তাহলে এক্সের ভ্যালু 6 সেন্টিমিটার। ওকে, দেখো হয়ে গেছে। নেক্সট অঙ্ক দেখো, বলেছে এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের অর্ধগোলকের সমগ্রতলের যদি আর হয়, কোনো একটা অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়? 3πr² হয়। আর এখানে বলেছে এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট, এখানে ব্যাসার্ধটা এক্স, তার মানে সমগ্রতলের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এখানে কত হবে? 3πx²। ঠিক আছে, এখানে শুধু অ্যান্সারটাই লিখে দেবে 3πx²। ওকে, দেখো পরের অঙ্ক, যদি x = a cos θ b sin θ হয়, x = a cos θ প্লাস b sin θ। ওকে, তাহলে এবং y = a sin θ প্লাস b cos θ, y = a sin θ মাইনাস b cos θ। তাহলে এক্সেস প্রমাণ করতে হবে, এটা সমান সমান x² + y² = a² প্লাস b², x² + y² = a² প্লাস b², এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো এটাকে 1 আর এটাকে 2 যদি করি, তাহলে 1 নম্বরকে বর্গ করলে আমরা কি পাবো? বর্গ করে পাই কি পাবো? x² সমান সমান a cos θ প্লাস b sin θ তার হোল স্কোয়ার। তাহলে এটা করলে কত পাবো? a² cos² θ প্লাস 2ab cos θ sin θ প্লাস b² sin² θ। দেখো এবার y তো y = a sin θ মাইনাস b cos θ,
2 নংকে বর্গ করে পাই কি পাই y ইকুয়াল টু a সাইন থিটা মাইনাস বি কস থিটা। এটা ছিল, তাহলে বর্গ করলে কত হবে y স্কোয়ার সমান সমান a সাইন থিটা মাইনাস বি কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, দেখো এটাকে আমরা 3 আর এটাকে আমরা 4 নাম দিই। তাহলে 3 প্লাস 4 করলে এখানে কি পাবো, দেখো এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন থিটা। দেখো আর এখানে ওয়াই স্কোয়ার যদি আমি বাদিকটা আগে যোগ করি তাহলে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানটায় কী পাবো, ফার্স্টে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এখানটায় সাইন না, এখানে কস হবে, ঠিক আছে, প্লাস এ স্কোয়ার এটা কস স্কোয়ার থিটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। দেখো এটা এটা কেটে গেল, একটা পেজ লাগবে, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার কস স্কোয়ার থিটা আর এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই দুটোর থেকে এ স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর এই বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখান থেকে আমরা যদি বি স্কোয়ার কমন নিই তাহলে কি পড়ে থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয় 1 হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রুভড। আচ্ছা লাস্ট অঙ্ক, যদি রুট ওভার কস থিটা কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 হয়, আলফা প্লাস বিটা ইকুয়াল টু π/2 হয়, তবে আলফা আর বিটার মান বের করো। দেখো রুট ওভার কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1, রুট ওভার 2 কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 বলে দিয়েছে। দেখো কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত হবে 1/√2 হবে। দেখো কস আলফা মাইনাস বিটা, দেখো কস 45 এর মান 1/√2, তাহলে এখানে লিখতে পারবো কস 45 ডিগ্রি। তাহলে আলফা মাইনাস বিটার ভ্যালু কত হবে 45। ঠিক আছে, আর আলফা প্লাস বিটা ইকুয়াল টু π/2, আলফা প্লাস বিটা বলে দিয়েছে π/2। আচ্ছা এটা মনে আছে, একটা স্লাইড নিয়ে বলি, π/2টা আমরা যে ত্রিকোণমিতিক কোণ সেটাকে দুটো পদ্ধতিতে লিখতে পারি, একটা হচ্ছে ষষ্ঠিক কোণ আর একটা হচ্ছে বৃত্তীয় কোণ। ষষ্ঠিক কোণ কোনগুলো, ষষ্ঠিক কোণ হচ্ছে যেগুলো আমরা ডিগ্রি আকারে দেখি 60 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি এগুলো, আর বৃত্তীয় কোণগুলো যেগুলো আমরা পাই আকারে লিখি, তাই তো। এই ষষ্ঠিক কোণকে আমরা ষষ্ঠিক কোণগুলোকে আমরা পাই দিয়ে ডিনোট করতে পারি, আবার বৃত্তীয় কোণগুলোকে আমরা ষষ্ঠিক কোণে ডিনোট করতে পারি কি করে, যদি কোনো ষষ্ঠিক কোণ থাকে সেটাকে আমরা যদি π/180 দিয়ে গুণ করি
তাহলে সেটা আমরা বৃত্তীয় কোণে কনভার্ট করে ফেলবো। আবার যদি বৃত্তীয় কোণ থাকে, যদি বৃত্তীয় কোণ আমি লিখে দিই, ষষ্ঠিক কোণ থেকে যদি বৃত্তীয় কোণ করতে চাই তাহলে আমরা কি করব, π/180 দিয়ে গুণ করব। আর উল্টোটা যদি বৃত্তীয় কোণ থেকে যদি আমরা ষষ্ঠিক কোণে নিতে চাই তাহলে আমরা 180/π দিয়ে গুণ করব। দেখো এখানটায় কি বলেছে, π/180, π/2 আছে। π/2 মানে কি, এটা বৃত্তীয় কোণ আছে, বৃত্তীয় কোণ থেকে ষষ্ঠিক কোণে নিতে গেলে কি করতে হবে, বৃত্তীয় থেকে ষষ্ঠীকে 180/π দিয়ে গুণ করতে হবে। তাহলে আলফা প্লাস বিটা, এটাকে যদি আমি ষষ্ঠিক পদ্ধতিতে লিখতে চাই, π/2টাকে 180/π দিয়ে গুণ করতে হবে। তাহলে আলফা প্লাস বিটার মান কত, এটা 90 ডিগ্রি, এটাকে 1 নম্বর আর এটাকে 2 নম্বর দিই। এবার 1 আর 2 যোগ করি, 1 + 2 যোগ করলে কত হবে, দেখো আলফা প্লাস বিটার ভ্যালু এখানটায় 90 ডিগ্রি, এখানে আলফা মাইনাস বিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। দেখো এখানে 2 আলফার মান হচ্ছে বিটা কেটে গেল, তাহলে কত হলো 135 ডিগ্রি। তাহলে আলফার মান কত 60, এটা 5 তো 6, 6 × 2 = 12, 13, 67.5। ঠিক আছে, এই আলফার মান বেরিয়ে গেল, আলফার মান কত 67.5 বেরোলো। এই আলফার মান যে কোনো একটা 1 আর 2 বসাও, যে কোনো আলফা = 67.5 এর মান যে কোনো একটা ধরো বসালাম 2 নম্বর, একে বসাই, তাহলে কি হবে, আলফা মাইনাস বিটা মানে 67.5 - 45 = বিটা। এটার অ্যান্সার করে বেরোলে যেটা হবে সেটাই হবে আলফা আর বিটার মান। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এটা আমি বলে দিই। আচ্ছা, আজকের ক্লাসটা এতটাই। তো এতক্ষণ যদি কেউ দেখে থাকো তাহলে থ্যাংক ইউ ক্লাসটাকে কন্টিনিউ করার জন্য। আমি আবারও বলছি, আমি এই সিরিজটাকে কন্টিনিউ করব। এটা তোমাদের ABTS সিরিজের ফার্স্ট পেজটা, দেখবে পেজ নাম্বার যে 23, এই 23-এর সমস্ত মানে শুধু MCQ আর SCQগুলোর সলিউশন। আমি পরপর কিছুদিন এই ABTS যে পরপরের যে চ্যাপ্টারগুলো আছে, ম্যাথের চ্যাপ্টার তো নয়, মানে যে পেজগুলো আছে ম্যাথসের পরপর পেজ কটা সলভ করাবো। তারপরে আমরা কিছু সিলেক্টিভ কিছু অঙ্ক করাবো, যেগুলো রিপিটেড হয়ে যাচ্ছে সেগুলো আমরা বাদ দিতে থাকবো। 5 থেকে 7টা একটু বেশি কম বলে পেলাম, 7-8টা করার পর থেকে যদি দেখবে যে তোমরা কোশ্চেনগুলো র্যাপিডলি রিপিট হচ্ছে, তো তখন আমরা ওইগুলোকে বাদ দিয়ে দেবো। তো ক্লাসটাকে এত পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। নেক্সট উইক থেকে, মানে এই উইক থেকেই সোম, বুধ, শুক্র এই 3টে দিন তোমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড হয়ে যাবে রেকর্ডেড ক্লাসে। ক্লাসটা ভালো লাগলে লাইক করবে, আর কোনো যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবে যে কোথায় সমস্যা হচ্ছে, তাহলে আমি পরের দিন সেই প্রবলেমগুলো তোমাদের সলিউশন করে দেবো। তো ক্লাসটাকে দেখার জন্য এতক্ষণ থ্যাংক ইউ।